আমরা এখন কথা বলবো হচ্ছে গিয়ে ফিজিক্সের চ্যাপ্টার 3 বল নিয়ে। অর্থাৎ বলের যে সূত্রগুলো আছে আমরা সবগুলা দেখব, ঠিক আছে? এই অধ্যায়ে সূত্রের সংখ্যা অনেক বেশি, যদিও সবগুলো সূত্র আমার আসলে সৃজনশীলের জন্য লাগে না। সৃজনশীলের জন্য যেগুলো লাগে আমি সেগুলো বলে দিব, সমস্যা নেই। আবার আমাদের এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, ওগুলোর জন্য কিছু কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে এখানে, তো এগুলো বলবো। তো দেখো আমি সূত্রগুলো লিখে রাখছি যাতে সময় কম লাগে এই জন্য। তো দেখো আমার ফার্স্টের সূত্রটা কি, আমাদের পি ইকুয়াল এম ভি। তা আমার এখানে পি দিয়ে কি বোঝাচ্ছে, এখানে পি দিয়ে বোঝাচ্ছে হলো ভরবেগ, ঠিক আছে? তা আমার এখানে পিটা হচ্ছে আমাদের ভর বেগ, ঠিক আছে? আর তো দেখো, তাহলে পি ইকুয়াল এম ভি, তাহলে এমটা কি আমার এখানে, এমটাই তো ভর, এমটাই আমার এখানে ভর, আর ভিটা কি আমাদের বেগ। তো এই দেখো, এই যে ভর আর বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলা হইতেছে। তা আমাদের একক গুণা লাগবে, তো এককগুলো যদি দেখি, এম ভর একক কি ছিল, ভরকে আমরা অবশ্যই কেজিতে নিয়ে কাজ করবো। আর বেগ কি ছিল আমাদের, মিটার সেকেন্ড ইনভার্স 1 ছিল, ঠিক আছে? তো আমাদের ভরবেগ এককটা কি হবে, ভরবেগ এককটা হবে হচ্ছে কি আমাদের কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? তা আমাদের কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তো এই ভরবেগ বের করাটা আমাদের 2 মার্কের যে প্রশ্ন আসে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা আমাদের একটা বস্তুর ভর দেওয়া থাকতে পারে, বেগ দেওয়া থাকতে পারে, বলতে পারে ভরবেগ বের করো। অথবা কি আমাদের বেগ এবং কি ভরবেগ দেওয়া থাকতে পারে, বলতে পারে কি আমাদের ভরটা বের করো। এই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর সূত্র, সবচেয়ে ফেমাস সূত্র এখানে আমাদের এই অধ্যায়ের নিউটনের সূত্র, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা আমাদের লাগবেই, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম এ। মাঝে মধ্যে দেখবা কি 2 আর 3 অধ্যায় মিলে প্রশ্ন করে, তখনও মাঝে মধ্যে কি হইতে পারে, তোমার কি এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, তোমার এখান থেকে ত্বরণটা বের করে দ্বিতীয় অধ্যায়ের ম্যাথ করতে হইতে পারে। তাহলে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট 3 অধ্যায়ের জন্য, আমাদের 2 অধ্যায়ের জন্য, ঠিক আছে? তো আমার এখানে এফ দিয়ে কি বোঝাচ্ছে, আমাদের এফ দিয়ে বোঝাচ্ছে হলো বল। অর্থাৎ কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করলে কি হবে, বস্তুটার মধ্যে কি, এই যে বস্তু একটা ভর আছে, বস্তুর ভর এবং কি বস্তুর ত্বরণ, এই দুটার গুণফল। তার মানে আমি একটা কি, এম ভরের বস্তুর উপর যদি আমি এই ত্বরণ প্রয়োগ করি, সেটাকে আমি বলবো কি এফ বল বলতেছি। তা আমার এটা হচ্ছে আমাদের গিয়ে ত্বরণ। তো আমাদের এককগুলো দেখি, মিটার সেকেন্ড ইনভার্স 2। আর ভরের একক কি, একটু আগে দেখলাম কেজি। আর এখানে তাহলে এফ, এফটা কি বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে এটাকে দেওয়া হয় কি বড় হাতের এন লেখা হয়। তা আমরা পরীক্ষায় বড় হাতের এনও লিখতে পারি, অথবা কি লিখতে পারি, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। তুমি যেটা লেখো সেটাই হবে, ঠিক আছে? তা আমাদের এটাই মনে রাখো যে বল একক কি আমাদের নিউটন, ঠিক আছে? গেল। তারপর সূত্র দেখো কি আছে, আমাদের বলের ঘাত, ঠিক আছে? তো বলের ঘাতকে বলা হয় জে ইকুয়াল এফ টি, জে দিয়ে প্রকাশ করা হয়। এটা আমাদের বই সূত্র নাই, কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে পারো, আসতে পারে পরীক্ষায়, ঘাত বল বের করো বা বলের ঘাত বের করো, ঠিক আছে? তো জে ইকুয়াল টু এফ টি, তো এফটা আমাদের কি এখানে বল, ঠিক আছে? আর টিটা কি আমাদের সময়, ঠিক আছে? এফটা বল, বল একক কি নিউটন, আর টিটা কি আমাদের সময়, তো নিউটন সেকেন্ড, ঠিক আছে? যে একক হলো নিউটন সেকেন্ড হবে বলের ঘাত। এখন দেখো এফটি ইকুয়াল কিন্তু আবার আরেকটা জিনিস আছে, আমি এফটি থেকে কিন্তু এটাও পাইতেছি। এটা কিভাবে পাইতেছি, সূত্র যদি আমি দেখি, দেখো সূত্রটা আমি একটু দেখাই যে এইখান থেকে এই এফটি থেকে এটা কিভাবে আসলো। আসলে মেইন কথা হচ্ছে আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ জানি না, এফ ইকুয়াল টু এম এ জানি। তা আমার এম থাকুক, এর ক্ষেত্রে আমরা আগের অধ্যায় সূত্র দেখছি, কি দেখছি, ভি মাইনাস ইউ বাই টি, এটা দেখছি। এখন দেখো এই পাশে ছিল কি আমাদের এফ, এই টিটা কি আছে নিচে ভাগ আছে, সাইড চেঞ্জ করলে যাবে কি আমাদের গুণ, তাহলে এফ এর সাথে টি গুণ হয়ে যাবে। আর এখানে দেখো থাকতেছে কি এম, আর এখানে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। এখন তাহলে কি করা যায় দেখো তো, আমি এম এর সাথে ভি গুণ করে দিই, তাহলে হয়ে যাবে কি আমাদের এম ভি, মাঝখানে মাইনাস চিহ্ন, এম এর সাথে ইউ গুণ করলে হইতেছে আমাদের এম ইউ। এইটাই এই সূত্রটা, আর কিছু না, ঠিক আছে? তা আমাদের এটা দিয়েও কিন্তু করা যায়। তো তুমি কখন কোনটা দিয়ে করো বুঝতে হবে, কি হবে, যদি আদি বেগ এবং শেষ বেগ দেওয়া থাকে, যে আদি বেগ এবং শেষ বেগ দেওয়া থাকে এবং ভর দেওয়া থাকে, তখন আমি কি যে ইকুয়াল এটা দিয়ে করতে পারি। আর যদি আমার কি বল আর সময় দেওয়া থাকে, তাহলে আমি কি এই পাঁচটা দিয়েও করতে পারি, ঠিক আছে? তো আমার এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে শিখে রাখতে হবে, ঠিক আছে, 2 মার্কের জন্য। এরপর যে সূত্রটা আসতেছে, এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট সূত্র, কিসের জন্য, এটা আমাদের ইম্পর্টেন্ট হইতেছে গিয়ে সৃজনশীলের জন্য। এটাকে বলা হইতেছে গিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটার মধ্যে কিছু টপিক আমাদের একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। তো দেখো, আমাদের যে সংঘর্ষ হয় একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর, সংঘর্ষ কিরকম কিরকম হতে পারে। তো মনে করো আমাদের দুইটা বল, বা মনে করে দুইটা গাড়ি চিন্তা করতে পারে দুইটাকে, ঠিক আছে? তো মনে করো দুইটা গাড়ি একই দিকে চলতেছে, এটাও এদিকে চলতেছে, এটাও এদিকে চলতেছে। তাহলে আমাদের সংঘর্ষ হওয়ার ক্ষেত্রে কি, আমাদের পিছের গাড়িটার বেগ বেশি থাকলে কি ধাক্কা দিবে এটাকে, এরকম হইতে পারে। আবার এরকম হইতে পারে, দুইটা গাড়ি কি এদিকে চলতেছে,
তাহলে এটার ক্ষেত্রেও কি যদি পিছের গাড়ির কি আমাদের বেগটা বেশি হয় তাহলে একসময় এটাকে ধাক্কা দিবে। আবার এরকমও হইতে পারে যে দুইটা গাড়ি কি একটা আরেকটার মুখোমুখি চলতেছে, তো মুখোমুখি চললে তো কি আমার দুইটা ধাক্কা খাবেই, ঠিক না? তা আমাদের এই ক্ষেত্রগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। মনে রাখো, যখন দুইটা গাড়ি একই দিকে চলবে তখন দুইটা গাড়ির আদি বেগ এবং শেষ বেগ সবগুলোই প্লাস ধরে কাজ করবা। কি বলতেছি? যখন দুইটা গাড়ি একই দিকে চলবে তখন সবকিছু আমরা ধরে কাজ করবো কি প্লাস। তার মানে U1 U2 V1 V2 সবগুলো আমাদের প্লাস থাকবে, কারণ সবগুলো একই দিকে। এটার ক্ষেত্রে তাহলে কি হবে? প্লাস হবে, দুইটা একই দিকে। এটার ক্ষেত্রেও কি প্লাস, দুইটা একই দিকে আছে। কিন্তু এখানে একটু খেয়াল রাখতে হবে, এই যে দেখো এই ক্ষেত্রে আমার একটা গাড়ি যাচ্ছে এই বরাবর, আর একটা গাড়ি তার উল্টা দিকে। তো যখনই উল্টা দিকে যাবে, এই যে দিক উল্টা হওয়ার কারণে তুমি যদি এটার বেগকে প্লাস ভি ধরো, এটাকে অবশ্যই মাইনাস ভি ধরে পরীক্ষায় কাজ করতে হবে, নয়তো তোমার অঙ্ক ভুল যাবে। ঠিক আছে? তো আমার যদি এইটাকে বেগকে আমি প্লাস ধরি, ওটাকে মাইনাস ধরবো। আবার তুমি উল্টাও করতে পারো, তুমি এটাকে প্লাস ধরলে এটাকে মাইনাস ধরতে হবে। মেইন কথা হইলো দুইটা একই দিকে, মানে কি একটা অপোজিট, একটা একটা অপোজিটে কাজ করলে তখন কি তোমার যে কোনো একটা বেগকে এখানে মাইনাস ধরে কাজ করে ম্যাথ করতে হবে। ঠিক আছে? তা আমার এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে বলে যে ভরবেগের সংরক্ষণ সূত্র কেন বলতেছি, দেখো এই যে এম ভি বা এম ইউ, এগুলো কি ভরবেগ, ভরের সাথে বেগের গুণফল, ঠিক না? এটা ভরবেগ। তা আমার এখানে কি বলতেছে যে সংঘর্ষ হওয়ার পূর্বে দুইটা গাড়ির যে মোট ভরবেগ থাকে, ভর আর বেগের গুণফল থাকে, সংঘর্ষের পরেও কি এটা সেম থাকবে। এটা আমাদের কি গ বা ঘতে আসে, যে কি দেখাইতে বলে যে ভরবেগের সংরক্ষণ সূত্র মানতেছে, একটা কি বলে সিনারিও দিয়ে বলে যে এটার ক্ষেত্রে দেখাও যে ভরবেগের সংরক্ষণ সূত্র মানতেছে। তো এটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই কথা একটু মাথায় রাখবা যে আমাদের কি করতে হবে, যে V1 আর V2 ক্ষেত্রে যদি একই দিকে যায় দুইটাই কি প্লাস, আর যদি দুইটা কি একটা একটা বিপরীত দিকে যাওয়া শুরু করে তখনই কি একটাকে প্লাস ধরলে আরেকটাকে মাইনাস ধরে আমাদের ম্যাথ করতে হবে। ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে। তারপর যদি আমরা দেখি, তারপর আমাদের যেটা আছে এটা হলো মিলিত বেগ। ঠিক আছে? যদি আমাদের পুরো আগের যে সূত্রটা ছিল ওইটার সাথে মিল, দেখো আমি একটু বলি তাহলে বুঝবা যে কি হচ্ছে এখানে। এটা হলো মিলিত বেগের সূত্র। আসলে এখানে কি হইতেছে, মনে করো দুইটা গাড়ি সংঘর্ষের পূর্বে আলাদা ছিল, ঠিক না? এখন মনে করো আমার এটা দিকে যাচ্ছে, এটা দিকে আসতেছে। তো সংঘর্ষের পূর্বে তারা কি ছিল, আমাদের আলাদা ছিল। সংঘর্ষ হওয়ার পর কি হইতে পারে, মিলিত হয়ে যে কোনো একদিকে, মনে করো এটার বেগ বেশি ছিল যার কারণে মিলিত হয়ে এরা এদিকে চলতেছে। এই যে আমাদের দুইটা বস্তু যে মিলিত হয়ে একদিকে চলা শুরু করছে, তখন কি দুইটা গাড়ির বেগ কি সেম হয়ে যাবে? এখানে দেখো আদিবেগ চিন্তা করলে U1 আর U2 কি দুইটার ক্ষেত্রে আলাদা, কারণ তখনও কি তাদের মধ্যে সংঘর্ষ হয় নাই। কিন্তু এমন হইতে পারে, মনে করো সংঘর্ষ হওয়ার পরে দুইটা কি গাড়ি একসাথে কি লেগে গেছে, লেগে গিয়ে একদিকে চলা শুরু করছে। কোন দিকে যাবে? যেইটার বেগটা, মনে করো U1 যদি আমার বেশি থাকে, মানে U1 গাড়ির বেগটা বেশি থাকে, তার মানে কি U1টা ধাক্কা দিয়ে ঠেলে ওটাকে U2 দিকে নিয়ে যাবে। তো এই যে একসাথে যাচ্ছে এটাকে বলতে হয় কি মিলিত বেগ। তার মানে কি তখন কি এই গাড়ির যে বেগ থাকবে এই গাড়ির সেম বেগ থাকবে না। তার মানে দুইটা গাড়ির যখন বেগ সেম থাকবে তখন কি আমি এটাকে একটা বেগ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। তো আমি কি করতেছি, দেখো আগে সূত্র কি ছিল, M1 U1 প্লাস M2 U2, M1 V1 প্লাস M2 V2। তখন কি V1 আর V2 দুটো আলাদা বেগ ছিল, এখন দেখো দুটা মিলে কি একটা বেগ হয়ে গেছে। তার মানে এটাই হলো আমার আরেকটা সূত্র, যে আমার এখানে কি হইতেছে, যে আমাদের আগে কি বেগটা আলাদা থাকতে পারে এবং পরবর্তীতে কি হতে পারে, আমাদের বেগটা সেম হয়ে যাইতে পারে। তো তখন আমাদের এটাকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। আর এটার ক্ষেত্রে মেইনলি ভি বাই করতে বলে, যে দুইটা গাড়ি চলতেছে, দুইটা গাড়ি চলার সময় একসময় সংঘর্ষ হইলো, সংঘর্ষের পর মিলিত বেগটা নির্ণয় করতে পারে, তার মানে ভিটা বের করতে বলতে পারে। তা আমি এই সূত্র দিয়ে কাজ করতে পারি, অথবা মডিফাই সূত্র লিখতে পারি। মডিফাই সূত্রটা কি, ভি ইকুয়াল উপর লিখতে পারি M1 U1 প্লাস M2 U2 বাই নিচে হবে কি M1 প্লাস M2। সরাসরি এটা দিয়েও কাজ করতে পারি, আমার যেহেতু মিলিত বেগের সূত্র, তার মানে ভি বের করতে হবে, ভিটাকে এক পাশে রাখলাম, বাকি সব আরেক পাশে চলে গেল। তার এককটা কি হবে, বেগ। বেগ একক কি মিটার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে? তো দেখো এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা বলছি, যে যেহেতু দুইটা গাড়ি কি একটা আরেকটার বিপরীত দিয়ে চলতেছে, তার কারণে কি হবে, আমাদের একটার বেগকে প্লাস ধরতে হবে আর একটার বেগকে অবশ্যই মাইনাস ধরে কাজ করতে হবে। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? এখন দেখো এটার মধ্যে আরেকটা সূত্র, এটা হলো আমাদের গিয়ে গতি শক্তির সংরক্ষণ সূত্র। এটাও আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্ট্যান্ট। গতি শক্তির সংরক্ষণশীলতা সূত্র। তো এখানে তো সূত্রের মধ্যে তেমন কোনো চেঞ্জ নেই, এটা আমরা পরের অধ্যায় পড়বো। কাজ ক্ষমা শক্তি অধ্যায়ে একটা সূত্র আছে, যে আমাদের কি ই কে কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ অফ mv স্কোয়ার।
এটা মানে হলো গতিশক্তি, ঠিক আছে। তোমাদের বই মানে ভি দিয়ে দেওয়া আছে হাফ অফ mv স্কোয়ার, ঠিক আছে। তা আমার এই যে এটার মধ্যে দেখো এই যে গতিশক্তি থেকে এটা আসছে, যে আমাদের কি এখানে এম ভি স্কোয়ার ছিল, এখান থেকে কি হয়েছে হাফ অফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 u2 স্কোয়ার ইকুয়াল হাফ অফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কোয়ার। তো সেম ওই যে আমাদের ভরবেগের ক্ষেত্রে যেমন সূত্র লেখা ছিল ওইভাবে শুধুমাত্র কি m1 আর m1 আর কি m2 v1 আর v2 এরকম করে লেখা হয়েছে, ঠিক আছে। তো আমার এটার ক্ষেত্রেও কি করতে বলতে পারে যে কি আমাদের সংঘর্ষের পূর্বে দুইটা গাড়ির গতিশক্তির যোগফল সংঘর্ষের পরে যোগফলের সমান হয় কিনা এটা আমাদের বাইর করে দেখাইতে বলতে পারে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র মানে কিনা ব্যাখ্যা করো। তার মানে কি আমাদের এই সূত্রটা লাগবে। তখন আমি এই পার্টটা আলাদা কাজ করব, এই পার্টটা আলাদা কাজ করব, ঠিক আছে। আলাদা কাজ করে দেখাও দুটো সমান বা দুটো সমান নাও হতে পারে, ঠিক আছে। ওইটা আমাদের দেখাইতে বলে এটার মধ্যে। তো আমার সূত্রটা এখানে মুখস্থ করতে হবে। তো এটার ক্ষেত্রেও সেম নিয়ম, যদি আমার দুইটা গাড়ি কি একই দিকে চলে তো সব প্লাস হবে, আর দুইটা যদি একটা আরেকটার দিকে চলে তখন কি হবে একটাকে প্লাস ধরবো আরেকটাকে মাইনাস ধরে আমাদের কাজ করতে হবে। তো এটা আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তিনটা সূত্র পাইলাম, সৃজনশীলের মধ্যে বেশি আসে, ঠিক আছে। আরো আছে সামনে দেখো। এখন এই যে দুইটা সূত্র তোমাদের বই নতুন, এটা আগের বই ছিল না, দুইটা সূত্র তোমাদের বই নতুন, মানে এখন কি হইতেছে যে আমাদের মনে করো দুইটা গাড়ির ক্ষেত্রে সব দেওয়া আছে, মনে করো এখন শেষ বেগটা গাড়ির দেওয়া নেই যে কোনো একটা গাড়ির, ঠিক আছে। তো তখন আমাদের কি মনে করো বললো যে প্রথম গাড়ির শেষ বেগটা বের করতে বা দ্বিতীয় গাড়ির শেষ বেগটা বের করতে, তো তখন আমার এই দুটো সূত্র লাগতে পারে। এই দুটাতে ইদানিং কালে প্রশ্নটা শুরু করছে, ঠিক আছে। 2 মার্কের জন্য আসতে পারে, 2 মার্কের যে প্রশ্নগুলো আছে ওটার জন্য আসতে পারে, 3 মার্কের জন্য আসতে পারে গয়ের মধ্যে সৃজনশীলে, ঠিক আছে। তো আমার এটাও এখন আপাতত ইম্পর্টেন্ট ধরতে পারো যে এই দুইটার মধ্যে যে কোনো একটা বাইর করতে বলতে পারে। তো এই সূত্রটা সরাসরি মুখস্থ রাখতে হবে। তো দেখো কেমনে মনে রাখা যায় আমি এটা একটু বলে দিই। সহজ এই সূত্রটা, ঠিক আছে। এটা আসলে আমরা যদি প্রমাণ করতে চাই আমাদের প্রমাণটা করতে পারতাম ওই যে আমাদের আগের যে সূত্রটা ছিল m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2, ওটা থেকে প্রমাণটা করা যেত, ঠিক আছে। কিন্তু প্রমাণ করে আসলে লাভ নেই, বলবে সূত্রটা মনে রাখো, ঠিক আছে। সহজে মনে রাখা যায়। দেখো আমি বলি, দেখো v1 আর v2 দুইটাই কি আমাদের শেষ বেগ বের করতে বলছে। তো যেটাই বের করতে বলুক, দেখো v1 বলুক বা v2 বলুক, দেখো নিচে কি বসাইতেছি আমি, দুইটা গাড়ির বা দুইটা বস্তুর যোগফল, দেখছো। তো আমাদের v1 বের করতে বলুক v2 বের করতে বলুক, তা আমাদের কি করতে হবে নিচে বসাতে হবে দুইটা গাড়ির যোগফল, গেল। এরপর দেখো যখন v1টা বের করতে বলবে, তো v1 কার হয়, v1 হয় হলো কি m1 গাড়ির, m1 ভরের যে গাড়িটা আছে ওইটার, ঠিক আছে। তো দেখো v1 বের করতে বললে আমার m1 থেকে কি করতে হইতেছে m2 কে ফার্স্টে বিয়োগ করব, তার সাথে কি করব ওই যে v1 গাড়ির আদি বেগটাকে গুণ করব। কি বলতেছি, যখন v1টা বের করতে বলবে তখন v1 গাড়ির ভর থেকে আরেকটা যে গাড়ি ছিল ওটার ভরটা বিয়োগ করব এবং v1 গাড়ির আদি বেগ u1টা কি করব গুণ করব। সেম কাজ এটা মনে, তাহলে দেখো v2 এর জন্য মনে রাখো, তাহলে কি হবে যদি বলি যে v2 এর জন্য কি হবে, তো v2 এর গাড়ির ভর কত m2, তো m2 থেকে কি করতে হবে m1 বিয়োগ করতে হবে, এই যে m2 থেকে m1 বিয়োগ করলাম, এবং কি v2 গাড়ির আদি বেগ কত ছিল u2, এই যে u2 লিখলাম। তো আমার এটুকু মনে হয়ে গেল। তো আমার প্রথমে নিচে দুইটা যোগফল বসাবো, উপরে হলো যে গাড়িটা বের করতেছি ওই গাড়িটা থেকে আরেকটা গাড়িটা বিয়োগ করব এবং কি ওই গাড়ির আদি বেগটা গুণ করব। আর লাস্টে কি দেখো, লাস্টে হচ্ছে যেই গাড়িটাকে আমাদের যেই গাড়িটা কাজ করতেছি তার অপোজিট যে গাড়িটা আছে ওই গাড়িটা কি ভর ইন্টু বেগের 2 গুণ, ভর ইন্টু বেগের দ্বিগুণ, ঠিক আছে। মানে ভর বেগের দ্বিগুণ করতে হবে। তো দেখো এখন এখানে দেখো v2 বের করব, তা আমি যখন v2 বের করব তো বাকি আছে কি v1 গাড়িটা, তো v1 গাড়ি কি করতে হবে আমাদের v1 গাড়ির ভর ইন্টু বেগের দ্বিগুণ করতে হবে, এই দেখো দেখছো। তো v1 গাড়ির ভর ইন্টু আদি বেগের দ্বিগুণ করে দিছি, সহজ সূত্র। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। খুব ইজি সূত্র এটা, ঠিক আছে। তো এই দুটো সূত্রটা মাথায় রাখবা, কারণ ইদানিং যে 2 নম্বর প্রশ্ন আসে ওটার মধ্যে আসতে পারে, সরাসরি এসে পড়তে পারে যে বলতে পারে কি প্রথম গাড়ির শেষ বেগটা বের করো বা দ্বিতীয় গাড়ির শেষ বেগটা বের করো। তারপর যদি আমরা দেখি এই অধ্যায়ের মধ্যে আমাদের ঘর্ষণ রিলেটেড কিছু কাজ আছে, যে আমাদের ঘর্ষণ দিয়েও কাজ করতে হইতে পারে, যে একটা বস্তু মনে করে আমি কি 5 নিউটন বলে ঠেলতেছি, তা আমার বিপরীতে ঘর্ষণ বল কাজ করতেছে, এমন বস্তুর ক্ষেত্রে কার্যকরী বল কত, এরকম কিছু ম্যাথ আসে। তো দেখো এটার জন্য সূত্র যদি দেখি, তো ঘর্ষণ বলের সূত্র এই যে এফ দিয়ে এখানে বোঝাচ্ছে ঘর্ষণ বল, এফ হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল। তো এফ ইকুয়াল কি আমাদের মিউ ডাব্লিউ, মিউটা হচ্ছে আমাদের ঘর্ষণ ধ্রুবক, ঠিক আছে। ঘর্ষণ বলের ধ্রুবকটা হচ্ছে আমার এখানে মিউ, ঠিক আছে। এটাকে বলা হয় গতি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ। আর ডাব্লিউটা কি আমাদের, ডাব্লিউটা হচ্ছে ওজন, যে বস্তু নিয়ে কাজ করতেছে ওটার ওজন। তাহলে দেখো ডাব্লিউটা কোত্থেকে আসছে, এই যে ডাব্লিউ ইকুয়াল কি আমাদের এম জি, এমটা আমার এখানে কি, এমটা হচ্ছে আমাদের ভর এবং জিটা আমার এখানে কি
যেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা কি বলি 9.81 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলতেছি। তা আমার কি, আমার মাঝে মধ্যে কি হতে পারে, ঘর্ষণ বলটাও বের করতে বলতে পারে। তো ঘর্ষণ বল বের করতে বললে আমরা কি করব তখন, F ইকুয়াল মিউ ডাব্লিউ। এটা আমাদের ডাব্লিউটাকে, আমাদের ডাব্লিউটা হচ্ছে আমাদের ওজন, এবং মিউটা কি আমাদের, মিউটা হচ্ছে কি আমাদের এখানে গতি ঘর্ষণ সহগ। এটা পরীক্ষায় দেওয়া থাকতে পারে, অথবা তোমার এই দুটো দেওয়া থাকবে, মিউ টাইপ বের করতে বলতে পারে, ঠিক আছে। আবার দেখো যে মিউ বের কয়টা সূত্র আছে, মিউ ইকুয়াল কি ট্যান থিটা, ঠিক আছে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। মিউ ইকুয়াল ট্যান থিটা, তার মানে কি তোমার এখানে একটা থিটার মান দেওয়া থাকতে পারে। তো আমি থিটাটা বলি, এটা কি আমাদের, এটা উন্নতি কোণ, ঢালু তলের উন্নতি কোণ, ঠিক আছে। এটা এত কিছু বোঝার দরকার নেই। তোমাদের থিটার মানটা, যে ডিগ্রিতে যে মানটা দেওয়া থাকবে, সেটাকে ট্যানের সাথে কি করে দিবা, ট্যানের সাথে থিটার মানটা বসাই দিবা। তো ট্যান 30 ডিগ্রি বা ট্যান 60 বা ট্যান 40 যাই হোক, বসায় তুমি কি মিউর মানটা পেয়ে যাবা। ওই মিউর মানটা তুমি যদি এখানে বসাও, তাহলে তুমি কি ঘর্ষণ বলটা বের করতে পারবে। এরকম করে কিন্তু কাজ করতে হইতে পারে, ঠিক আছে, এটা মনে রাখো। এরপর দেখো মেইন যে সূত্রটা কি বলতেছিলাম, আমি যে মনে করো একটা বস্তু, এটাকে আমি এই পাশ থেকে ঠেলতেছি। তা আমি ঠেলতেছি, আমি এফ বলে ঠেলতেছি এটাকে এদিকে, এম ভরে একটা বস্তুকে। তা আমার বস্তুটা এ ত্বরণের দিকে আগাইতেছে। কিন্তু এই বস্তুটার কি হইতেছে, ঘর্ষণের কারণে বিপরীত দিকে একটা কি আছে আমাদের, বিপরীত দিকে একটা কাজ করতেছে, কি ঘর্ষণ বল কাজ করতেছে। তো তখন কি আমি যেই বলে ঠেলতেছি সেই বলে কি বস্তুটা যাবে, তখন তো আর সেই বলা যাবে না। তো আমার যে যাচ্ছে না, যা না যাওয়ার কারণটা কি, এই যে বিপরীত দিকে একটা বল। তা আমার এই বলটা কি আমাদের মেইন যে আমি বল দিয়েছি এটা বাধাইতেছে না। তো দেখো আমি ওইখান থেকে সূত্রটা কি পেতেছি, যে আমাদের এফ ইকুয়াল এফ মাইনাস এফ প্রাইম। এখন বুঝতে হবে এখানে কোন এফটা কি। এই যে এফটা, এটা কি ছোট হাতের এফ, মনে রাখবা ছোট হাতের এফটা হইলে আমাদের ঘর্ষণ বল, ঘর্ষণ বল। বড় হাতের এফটা কি, আমি কত নিউটন বলে ঠেলতেছি, মানে হচ্ছে আমি কত বল দিতেছি, আসলে এটা আমি কত বল দিতেছি, ঠিক আছে। এটা শুধুমাত্র বল বলি, ঠিক আছে, বল বা এই যে এম এ, যেটা আমার কি পরীক্ষা যদি এম আর এ দেওয়া থাকে আমি যেটা দিব। আর এই এফ প্রাইমটা কি, যে আমাদের বল দেওয়ার পরে পুরো বলটা তো আর কাজ করতেছে না। আমি যদি 5 নিউটন বলে ঠেলি, আর এখান থেকে 2 নিউটন বলে কি আমার এদিকে ঘর্ষণ থাকে, তাহলে আমার কাজ করবে কি, 3 কাজ করবে না। তার মানে কি আমার এই যে এখানে যে মোট কার্যকরী বল, মানে যেটা আসলে কি এক্স্যাক্টলি কাজ করতেছে, যেটার কারণে বস্তুটা আগাইতেছে, সেটাকে বলতেছি আমরা এফ প্রাইম। তাহলে এফ প্রাইমটাকে আমাদের কার্যকরী বল, কার্যকরী বল। তো এটা মনে রাখতে হবে, এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট। ঘর্ষণ রিলেটেড ম্যাথও কিন্তু পরীক্ষায় আসে। তো এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, এবং একটু পরে আমরা যে টপিক পড়বো দেখবো এটার মধ্যে লাগবে। তা আমাদের কি পেলাম, ঘর্ষণ বল ইকুয়াল কি বল মাইনাস কার্যকরী বল। এটাকে আমরা এমনি লিখতে পারি, কিভাবে লিখতে পারি, তা আমার কি মনে করে বাইর করতে বলো কার্যকরী বলটা, তো এফ প্রাইম। তো এফ প্রাইমটা কি আমাদের বাইর করতে হবে, এটা হলো কার্যকরী বল, কার্যকরী বল বাইর করবো। তা আমার কি করতে হবে, মোট বল থেকে ঘর্ষণ বল বিয়োগ করলে হইতেছে। তো এটাও মনে রাখতে পারো, যে আমাদের কার্যকরী বল ইকুয়াল মোট বল মাইনাস ঘর্ষণ বল। এটাও কিন্তু হয়, ঠিক আছে। তা আমার এই গেল হচ্ছে গিয়ে আমাদের ঘর্ষণ রিলেটেড যা যা সূত্রগুলো ছিল ওইগুলা। তো ঘর্ষণ দিয়ে আসলেও কিন্তু আমাদের 2 আর 3 অধ্যায় মিলে আসতে পারে। তা আমার সূত্রগুলা কিন্তু লাগবে। এখন আমরা যাব নতুন একটা টপিকে, যেটা আমাদের রিসেন্টলি অনেক বেশি আসে, ঠিক আছে, পরীক্ষাগুলোতে, কপি কল। ঠিক আছে, আমরা কপি কল শিখবো এখন। কপি কলের সূত্র খুব ইজি, যদি তুমি সূত্রগুলো কি মুখস্থ করতে পারো, কিন্তু বাইর করাটা ইজি, ঠিক আছে। তুমি যদি বুঝো তাহলে পরীক্ষার মধ্যে ভুলে গেলেও সূত্রটা বাইর করে তুমি কাজ করতে পারবে, এত ইজি, ঠিক আছে। তা আমি এখন দেখো কপি কলের ম্যাথগুলো দেখাই। আমরা 3টা টাইপে ভাগ করছি, 3 টাইপের মাধ্যমে আমরা শেষ করে ফেলবো, সমস্যা নেই। তাহলে দেখো, দেখো আমি এখানে কি করছি, একটা কপি কল রাখছি। একটা তক্তার উপরে আমি M2 ভরের একটা বস্তু রাখছি, তক্তার উপরে M2 ভরের বস্তু রাখছি, এবং নিচে একটা ঝুলায় রাখছি বস্তু, এটাকে আমাদের M1 ভরের একটা বস্তু আমি এখানে কি করছি, ঝুলায় রাখছি। দেখতে পারতেছো, একটা M1 ভরের বস্তু আমি এখানে ঝুলায় রাখছি। এখন আমি বলে দিছি যে এখানে M1 ভরের বস্তুটা কি আমাদের M2 ভরের বস্তু থেকে কি বেশি ভারী, তার মানে M1টার ভরটা কি আমাদের বেশি, তো M1 এর ভরটা M2 থেকে বেশি। এখন তুমি চিন্তা করো যে এইখানে একটা ভারী বস্তু ঝুলানো, এখানে একটা হালকা বস্তু, তা আমার কি হবে, এটা কি এখানে আটকায় থাকবে নাকি নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে না, কারণ যেহেতু এটা ভারী। তার মানে এই ভারী বস্তুটা কি হবে আমাদের, নিচের দিকে যাওয়া শুরু করবে, ঠিক না। আর এই যে বস্তুটা, এটাকে লাগানো না তার দিয়ে, তার মানে এই বস্তুটা কি আমার এদিকে আগাবে। আর আমি বলছি ঘর্ষণ নাই, ঘর্ষণ নাই মানে কি আমার এখানে আসলে কোনো ঘর্ষণ কাজ করতেছে না। তাহলে দেখো কি হবে, এই বস্তুটা আমার এদিকে যাচ্ছে, এই বস্তুটা এদিকে আগাবে। তার মানে এই বস্তুটা যে এদিকে আগাবে, এটা কি একটা ত্বরণ আগাবে না, এ ত্বরণে। আর এই বস্তুটা নিচে দিয়ে নামবে কি,
জি অভিকর্ষ ত্বরণের কারণে নামবে। তা আমি এখান থেকে কি পাইতেছি যে আমার এই বস্তুটার ভরের কারণে এই বস্তুটা নিচের দিকে পড়তেছে এফ বলে, বলি এই এমন বস্তুটা F1 বল নিচের দিকে পড়তেছে এবং এই বস্তুটা কি আমাদের এ ত্বরণের সামনের দিকে আগাইতেছে। তা আমার দেখো আমি নর্মাল সূত্র পড়ছিলাম কি এটা না, F ইকুয়াল টু ma, এটা পড়ছিলাম বল, ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ। তা আমার এখানে আসলে মেইনলি বের করতে হয় কি যে আমাদের এই যে M2 বস্তুটা, এই M2 বস্তুটাকে আমার M1 বস্তুটা কত ত্বরণে ওদিকে টানতেছে এটা বের করতে হয়। তার মানে এটা বের করতে হয়। তো দেখো তো আমি সূত্রটা যদি সাজায় লিখি তাহলে কি হয়, এরকম হয় না, এ বের করার ক্ষেত্রে এ ইকুয়াল কি আমাদের F বাই এম, এটা হইতেছে না আমাদের এ ইকুয়াল হইতেছে আমাদের F বাই এম। তো এখন দেখো কাহিনী, তা আমার এ বাই করতে হবে। তো এই সূত্রের ক্ষেত্রে আমাদের মানে এই ম্যাথের ক্ষেত্রে সূত্রটা কিভাবে হবে ওটা যদি আমরা দেখি। এখন দেখো এখানে দুইটা বস্তু, একটা M1 আর একটা M2। তো দুইটা বস্তু আছে, এই M1 বস্তুটা F1 বলে নিচের দিকে পড়তেছে, এটা কি কোনো বলে এটা আটকাইতেছে? এটা কিন্তু কোনো বলে উল্টার দিকে আটকাইতেছে না, মানে এদিকে কোনো বল নাই যে আমাদের F1 কে পড়তে দিব না, এরকম কিছু এখানে নাই। তার মানে এখানে বল কাজ করে শুধুমাত্র একটা, ওইটা কি আমাদের F1 বলটা কোন দিকে, নিচের দিকে কাজ করতেছে, একটা বল পাইলাম। এখন দেখো এখানে ভর কয়টা, দুইটা, এই M1টা M2 কে টানতেছে, F1 বলে নিচের দিকে টানতেছে। তার মানে এখন দেখো আমি তাহলে কি পাইতেছি, উপরে এফ, এফ মানে কি আমার এখানে লব্ধি বল লাগবে, এখানে মনে রাখবা এই এফটা হচ্ছে কি আমাদের লব্ধি বল, আর এই যে এম, এই এমটা কি আমাদের মোট ভর। তাহলে এখন তো সূত্র সহজ হয়ে গেছে। তো আমার এখানে সূত্রটা কি হবে, এ বের করতে হবে। তো এ বের করার জন্য দেখো তো সূত্রটা কি হবে, যে আমাদের উপরে এফ, এফ মানে কি লব্ধি বল। এখন দেখো আমার এখানে নিচের দিকে একটা বল আছে, এদিকে কোনো আর বল নাই যেটা কি আমার এটাকে আটকাবে ওঠার জন্য, মানে নামার জন্য, এদিকে কোনো বল নাই, তার মানে বল একটাই, ওটা কি আমাদের F1, তাই আমি এটাকে লিখতে পারি F1 বল, হইলো। এরপর দেখো মোট ভর, তো মোট ভর কি আমাদের এদিকে কি M1 আর এটা কি M2, তাহলে আমার নিচে হবে কি দুইটা ভরের যোগফল, এই যে আমাদের সূত্র শেষ। তা আমরা কি করলাম, এখান থেকে কপি করলে সূত্রটা বের করে ফেললাম, যে আমার যদি বলে যে এই বস্তুটার ত্বরণ কত, মানে M2 বস্তুটা কত ত্বরণ আঁকাইতেছে, তাহলে কি করতে হবে, আমার F1 আর কি M1 প্লাস M2। এখন দেখো এখানে F1টা আসলে কি, F1 এর মান কি M1, আর কি A1 হবে নাকি G1 হবে, এখানে কিন্তু আমার কি বস্তুটা ঝুলানো, ভালো করে খেয়াল করো বস্তুটা কি ঝুলে আছে, ঝুলে থাকলে কি কাজ করে, অভিকর্ষজ ত্বরণ কাজ করে, তার মানে এটার ক্ষেত্রে মনে রাখবো এটার ক্ষেত্রে হবে কি আমাদের M1G। তো আমি মেইন সূত্র যদি লিখি তাহলে সবশেষে আমার দাঁড়াইতেছে কি এ ইকুয়াল উপরে হবে কি F1, তো F1 মানে কি আমার এখানে M1G, মানে M1 কি এই যে বস্তুর ভরটা, আর জি কি অভিকর্ষজ ত্বরণ, আর নিচে বসাবে কি M1 প্লাস M2। এই হলো আমাদের সূত্র যখন ঘর্ষণ নাই। তো এখন যদি বলি আমি এখানে একটা ঘর্ষণ দিয়ে দিই তাহলে কি হবে বলতো, সামান্য চেঞ্জ কি হবে, এই যে আমার F1 বলে বস্তুটা পড়তেছে নিচের দিকে, এই যে এটা কি আমার দিকে যাওয়ার কথা, এদিকে কি একটা ঘর্ষণ বল কাজ করতেছে উল্টা দিকে। কারণ কি বস্তুটা যখন এখানে ঠেলা দেওয়া শুরু করবে তখন কি, যেমন মনে করে এখানে কি যদি খাঁজ কাটা থাকে তার মানে কি আর বিপরীত দিকে কি কাজ করবে, একটা ঘর্ষণ কাজ করবে, বস্তু যাইতেছে এদিকে, ঘর্ষণ কাজ করতেছে আমাদের এই যে বিপরীত দিকে, তার বিপরীত দিকে বলটা কি ছোট হাতের এফ, কারণ ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল আমরা পড়ছি ছোট হাতের এফ, তার মানে এখানে তাহলে সূত্রটা কিরকম হবে, এই যে এ। তো বলছে কি লব্ধি বল। তো এখন বলো তো এই যে বস্তুটা যেদিকে যাচ্ছে এ ত্বরণ আগাইতেছে, তা আমার কার বল বেশি হবে, এর বল বেশি হবে না এর বল বেশি হবে, আমার এটার বল বেশি হবে। কারণ কি এটা আমাদের যদি বল বেশি না হয় তাহলে তো বস্তু নিচের দিকে যাবেই না, বল এটার বেশি হলে বস্তু এটাকে টানবে, বল যদি এটা কম হয় জীবনও টানতে পারবে পারবে না। তার মানে অবশ্যই কি F1 বলটা কি আমাদের এই F থেকে কি অবশ্যই বড় হবে, তার মানে লব্ধি বলটা কি বড় থেকে ছোট বল বিয়োগ করতে হবে, তাহলে আমাদের F1 বিয়োগ F, আর আমাদের মোট বল কত, মোট ভর M1 আর M2, তাহলে M1 প্লাস M2। তো এটা কার জন্য বের করতেছি, ঘর্ষণ থাকলে, দেখো কত ইজি, ঘর্ষণ থাকলে সূত্র, ঘর্ষণ না থাকলে সূত্র, ঘর্ষণ বিহীন। তো আমাদের কি হলো, এই F1 মানে কি M1G, আর এই F মানে কি এই যে মিউ ডাব্লিউ দিয়ে বের করতে পারি, বা এই F এর মানটা দেওয়াই থাকতে পারে পরীক্ষায়, বলতে পারে 2 নিউটন বলে কি পিছন দিকে ঘর্ষণ কাজ করতেছে, তো তুমি সরাসরি 2 বসাইতে পারো, ঠিক আছে। আর M1 আর M2 কি মান দেওয়াই থাকতে পারে, তা আমাদের এই যে দুইটা সূত্র পেয়ে গেলাম এখান থেকে। তো ঘর্ষণ থাকলে কিভাবে কাজ করবো, ঘর্ষণ না থাকলে কিভাবে কাজ করবো, বইয়ের মধ্যে এরকম একটা ম্যাথ আছে, তোমরা ট্রাই করে ফেলতে পারো, ঠিক আছে, খুব ইজি, শুধুমাত্র কি সূত্রটা নিজের মতো বানায় নিবে এরকম করে বুঝে তাইলেই হয়ে যাবে। তো গেল একটা টাইপ।
এরপরের টাইপের মধ্যে দেখো কি আছে আমাদের, এটার মধ্যে আমি দুটা বস্তু রাখছি, কিন্তু দেখো এবার ঝুলে আছে কি হবে, যে একটা বস্তু কপি করলে এক পাশে আর একটা বস্তু কপি করলে আরেক পাশে ঝুলে আছে, উপরে কোনো বস্তু নাই। এটার ক্ষেত্রে কি হবে? তো এটার ক্ষেত্রে দেখো তো উপরে যেহেতু কোনো বস্তু নেই, কোনো ঘর্ষণ কিন্তু এখানে কাজ করবেই না, ঘর্ষণ ছাড়াই আমাদের এখানে কাজটা করতে হবে। আবার আমি বলছি কি, এখানে M1টার ভর কি আমাদের M2 থেকে বেশি। তো M1 এর ভর যেহেতু বেশি, এই M1 এর ভর বেশি হলে কি হবে, আমাদের M1টা কি নিচের দিকে যাবে না? যার ভর বেশি সে কি নিচের দিকে বেশি নামবে? তুমি চিন্তা করো, একটা মোটা মানুষ আর একটা চিকন মানুষকে তুমি দড়িতে ঝুলাই দিছো, আর দড়ি ঝুলাই দিকে মোটা মানুষের ভর বেশি, তার মানে কি সে আগে ভূমিতে আসার চেষ্টা করবে, তার মানে এটা যদি নিচের দিকে আসে এটা কোন দিকে যাবে? এটা যাবে উপর দিকে। কিন্তু ওকে আসলে উপর দিকে যাইতে চায়? চায় তো না। আমি সুতাটা কেটে দিই তাহলে তো ও নিচের দিকে যেতে যাবে, তার মানে ও নিচের দিকেও তার কি একটা বল আসা না এখানে? উপর দিয়ে যাচ্ছে কার জন্য? উপরের দিকে যাচ্ছে হচ্ছে গিয়ে M1 এর জন্য, আর নিচের দিকের বলটা কি জন্য? এটা হলো আমাদের অভিকর্ষ ত্বরণের জন্য, ঠিক আছে, জি এর জন্য। তা আমার দেখো এখানে কাহিনীটা কি হইলো, যে আমাদের এই F1, যে M1 ভরের বস্তুটা F1 বল নিচের দিকে আগাইতেছে, এবং এটা আমার কি হইতেছে, এই উপরের দিকে এ ত্বরণে উঠতেছে। তার মানে এটাও দেখো পুরোপুরি আগেরটার মতো, যে আমাদের এটা নিচের দিকে একটা F1 বলে টানবে, যার কারণে এটা কি আমাদের এ ত্বরণে উপর দিকে উঠবে, কারণ এটার ভরটা কি কম, এটার ভরটা বেশি, যার ভর বেশি সে নিচে নামবে, যার ভর কম সে উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো এখন দেখো দুইটাই ঝুলানো, তো এটারও কি আমাদের জি এর কারণে নিচের দিকে একটা বল আছে, এটার বলটা কি আমাদের F2, ঠিক আছে, আর উপর দিকে এমন টানতেছে, তার মানে দেখো এখন যদি আমি যেটা বলি, যে আমার এটার অ্যারো চিহ্ন দেখো F2 নিচের দিকে, ঠিক আছে, আর এটার অ্যারো চিহ্ন দেখো এটাও কি নিচের দিকে কাজ করতেছে। দুইটা কি বিপরীত না চিন্তা করলে? দেখো আমি যদি অ্যারো চিহ্ন পিছন দিকে নিই তাহলে এটার অ্যারো চিহ্ন এই বরাবর, আর এটা যদি পিছন দিকে নিই এটার অ্যারো চিহ্ন কি আমার এই বরাবর, তাহলে দুটো বিপরীত দিকে। তার মানে এখন দেখতে হবে কে বড়, পুরো আগেরটার মতোই, যে আমাদের F1 আর F2 যে দুইটা বল আছে, এই দুইটা বলের মধ্যে কোন বলটা বেশি। F1টা বেশি হইলে এটা নিচের দিকে নামতেছে, এই জন্য তো নিচের দিকে নামতেছে, তার মানে F1টা বড়, F2টা কি আমাদের ছোট, তাহলে F1টা নিচে নামবে এবং এটা কি উপরের দিকে উঠবে, কিন্তু এটা বিপরীতধর্মী বল। তাহলে আমার সূত্রটা কিরকম হবে? আগেরটার মতোই, এ ইকুয়াল কি, উপরে হইলে আমাদের লব্ধি বল, লব্ধি বলের মধ্যে কার থেকে কারে বিয়োগ করব? F1 থেকে বিয়োগ করতে হবে কি আমাদের F2 কে, কারণ F1টা আমার বড়, এটা নিচের দিকে নামবে M1 এর কারণে, আর F2 আমার ছোট, তাহলে কি বিয়োগ করলাম, আর নিচে কি দুইটা বস্তু, তাহলে কি আমাদের M1 প্লাস M2, দুইটা বস্তুর কি ভর, শেষ। উপরে F1 এর ক্ষেত্রে কি হবে? M1 G, আর F2 এর ক্ষেত্রে কি হবে? M2 G। তাই আমি এটাকে কিভাবে লিখতে পারি না, M1 G মাইনাস M2 G, আর এখানে কি হবে M1 প্লাস M2। তা আমার উপরে যদি কাজ করি M1 মাইনাস M2 ইন্টু G, আর উপরে কি হবে, নিচে কি হবে M1 প্লাস M2, শেষ। তো আমার সূত্র পেয়ে গেলাম, এ ইকুয়াল কি M1 মাইনাস M2 ইন্টু G, M1 প্লাস M2। এই সূত্রটাও আমরা কি করতে পারি, মুখস্থ করতে পারি। তা আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে। তা আমাদের দুইটা বস্তু এমন করে ঝুলানো থাকলে দেখবা কোন বস্তুটার ভর বেশি সেটা নিচের দিকে যাবে, তার মানে কি সেটার বলটা হলো কি আমাদের মেইন বল হিসেবে কাজ করবে, আর একটা উপর দিয়ে যাবে সেটার বলটা কি আমাদের বিয়োগ করতে হবে। তা আমার লব্ধি বলটা কি, বড় বল বিয়োগ ছোট বল, তাইলে আমার হয়ে গেল। এটা ছিল আমাদের টাইপ 2। তো এরকম আসতে পারে, দুই দিকে দুইটা বস্তু ঝুলাই দিল, পরীক্ষা এরকম আসতে পারে। এরপর চলো দেখি আমরা টাইপ 3। তো এটা আমাদের শেষ টাইপ, তার মানে এই তিন ধরনের আসতে পারে, ঠিক আছে, আসলে। তো দেখো এই টাইপের মধ্যে কি আছে, আমাদের তিনটা বস্তু আছে এখানে, M3, M1 এবং M2। তো M2টাকে আমাদের তক্তার উপরে এবং দুইটা বস্তু ঝুলানো, ওই যে আগের দুইটার পুরোপুরি মিলিত ভার্সন বলা যায় এটাকে, ঠিক আছে। এখন তো আমি বলছি কি, আমি বলছি M1টাকে আমাদের M3 থেকে বড়, তার মানে M1টা M3 থেকে বড়, ঠিক আছে। তো চিন্তা করো যে M1টা যেহেতু ঝুলে আছে, তার মানে কি M1টা যেহেতু বড়, তাহলে কি হবে, M1টা M2 আর M3 কে নিচের দিকে টানবে, তার মানে আমার এটা নিচের দিকে একটা বল আছে, ওই বলটা কি আমাদের F1 বল। তো যখন এটা F1 বল নিচের দিকে টানবে, তখন M2টাকে আমাদের এদিকে আগাবে। তো M2টা, আর এখানে আগে বলে দিই, এটা আমাদের ঘর্ষণ ছাড়া কাজ করতেছি প্রথমে, ঘর্ষণ নেই, কারণ এখানে যেহেতু বস্তুটার ক্ষেত্রে ঘর্ষণ থাকতে হবে তক্তার একটা, ঠিক আছে। তো আমার F1টা এদিকে টানলে, তো আমার এটা দিয়ে আগাবে, কত ত্বরণ আগাবে, এ ত্বরণ আগাবে, ঠিক আছে। এবং আমাদের এটাও কি হবে, এটা আমাদের উপর দিয়ে কি এ ত্বরণে আস্তে আস্তে আগাবে, কারণ কি এটা আমাদের নিচের দিকে টানতেছে এবং এটার ভরটা কি বেশি, তাহলে এই দুটাকে উপরের দিকে টানবে। বুঝতে পারলাম। এখন দেখো এই বস্তুটাও ঝুলে আছে, তো এই বস্তুটাও কি নিচের দিকে একটা কি নর্মালি একটা কি বল কাজ করবে, এটার ক্ষেত্রে কাজ করতেছে কি আমাদের F2 বল। বুঝলাম। তা আমার দেখো এটা নিচের দিকে F1 বল কাজ করতেছে, এটা আমার নিচের দিকে F2 বল কাজ করতেছে, এবং এটা কোনো নিচের দিকে বল নেই কারণ এটা তক্তার উপর রাখা আছে। তা আমার এখন কি হবে, তা আমার দড়ির টানটা কি, এটা আমার এ বরাবর,
এবং এটা আমার এই বরাবর, দুইটা কি অপোজিট না? চিন্তা করলে দেখো আমার এটা টানতেছে কি এদিকে, আর এটা টানতেছে কি আমার এদিকে, মানে এটা এদিকে আর এটা এদিকে টানতেছে। তা আমার দুটো অপোজিট হলে কি হবে? সূত্রটা কি আছে মনে আছে? এই ইকুয়াল কি লব্ধি বল। লব্ধি বল মানে কি বড় বল থেকে ছোট বল বিয়োগ করতে হবে। বড় বল কোনটা? F1, ছোট বল কোনটা? F2, বিয়োগ করলাম। আর নিচে কি হবে? সবগুলো বলের যোগফল, তিনটা বল আছে M1, M2, M3, তিনটা বলের ভরের যোগফল করে দিলাম, শেষ। ঠিক আছে, তাই আমি তিনটা ভরের যোগফল করলাম আর উপরে হলে দুটা বিয়োগ করলাম। তাহলে এখন আমার সূত্রটা যদি মডিফাই করে তাহলে কি হবে? উপরে হবে কি M1G মাইনাস M2G, আর নিচে হবে কি M1 প্লাস M2 প্লাস M3, উপরে আবার কাজ করলে M1 মাইনাস M2 ইন্টু G, আর এখানে হবে M1 প্লাস M2 প্লাস M3, হইলো? তো এটা আমাদের কি যখন তিনটা বস্তু থাকবে এরকম করে তখনের জন্য সূত্র। বুঝতে পারছি? মনে রাখবা যেটার বল বেশি সেটাই আমাদের কি এই দেখো আগে বসাইতেছি, আর যেটার বল কম বা যেটার ভর কম সেটা আমার উপর দিকে যাবে, সেটা পরে বসাইতেছি। আমাদের এখান থেকে ত্বরণটা বের করতে বলে, বা তুমি সূত্র যদি এটা জানো, তোমার যেটাই বের করতে বলো যে কোনো একটা বের করতে বলবে, বলে হয়তোবা A, হয়তোবা M1, হয়তোবা M2, যেটাই বলুক তুমি সূত্র জানলে সহজেই বের করতে পারবা ইজিলি। ঠিক আছে, অনেক ইজি। তো এটা করলাম কার জন্য? ঘর্ষণ নাই। এখন যদি আমি বলে দিই ঘর্ষণ আছে তাহলে কি হবে দেখো তো। ঘর্ষণ না থাকার কারণে আমার কি হইতেছিল? এটা টানতেছিল যাইতেছিল। এখন যদি ঘর্ষণ থাকে তাহলে কি এটা একটা এদিকে বল কাজ করবে না? কারণ আমার এটা কি ত্বরণটা এদিকে, ত্বরণের বিপরীতে একটা বল কাজ করবে কি এটার ক্ষেত্রে? ঘর্ষণ বলটা কাজ করবে। তো যখন ঘর্ষণ বল কাজ করবে তখন দেখো F1টা এ নিচের দিকে, এই Fটা এদিকে, এবং এই F2টাও কি আমার এদিকে না? যদি আমি একটু অ্যারো চিহ্নের পিছন দিকে আনি, F2টা এদিকে, তা আমার দুইটা বল এদিকে এবং একটা বল ওইদিকে। এখন যদি F1 বলটা বেশি হয় আর এটা যদি নিচের দিকে পড়ে, তার মানে কি এই বলটা বেশি নিচের দিকে পড়ে, তার মানে কি এই দুটোর যোগফল কি এটা থেকে কম, ঠিক না? তা আমরা যেটা বলতেছি যে আমার ভরের উপর ডিপেন্ড করে কাজ করতেছি। আমি যদি বলি যে আমাদের কি এখানে F1 বলটা বেশি, তার মানে এই দুইটা কি পিছন দিকে যদি ঘর্ষণ বল বা যেই বলই কাজ করুক, ওইটা কাজ করলেও এটা নিচের দিকে পড়া মানে কি এই দুটা এটা থেকে অন্তত ছোট, ঠিক না? তা আমার F1 থেকে F আর F2 কি ছোট বলতে হবে, কারণ কি আমার এটা নিচের দিকে পড়তেছে। আমি ধরে নিয়েছি নিচের দিকে পড়তেছে, এটা নিচের দিকে পড়লে কি দুটো আমাদের ছোট। তাই আমি সূত্রটা বানাই, তাহলে কি হবে সূত্রের ক্ষেত্রে? তো এই এবার দেখো তিনটা বল এসে পড়ছে। F1টা কি আমাদের এই বরাবর গেল, আর এই দুটা কি উল্টা দিকে, তো উল্টা দিকে হলে কি বিয়োগ, তো F বিয়োগ করব, আর কি বিয়োগ করব? F2টা বিয়োগ করব, আর নিচে কি তিনটার ভরের যোগফল M1 প্লাস M2 প্লাস M3, শেষ। F এর মান দেওয়া থাকতে পারে অথবা তোমার মিউ ডাব্লিউ দিয়ে বাইর করতে দিতে পারে। F2 মানে কি M2G, F1 মানে কি M1G, ওটা দিয়ে করে ফেললে আমরা করতে পারি। তো এটা আমাদের কি? এটা আমাদের হলো ঘর্ষণ থাকলে, আর এটা আমাদের কি যদি ঘর্ষণ না থাকে। এই তিনটা টাইপ থেকে কপি কলার ম্যাথ আসতে পারে। ঠিক আছে, ইদানিং কপি কলার ম্যাথ বেশি আসতেছে। ঠিক আছে, এই জন্য কপি কলার ম্যাথগুলো একটু ভালো করে দেখে রাখবা, যেগুলো আসছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কপি কলার ম্যাথ। তা আমাদের এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট যেগুলো বলছিলাম সংঘর্ষের গুলা, ঠিক আছে, আর হইলো যে কপি কলার ম্যাথ, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। আর হইলো কি আমাদের মাঝখানে ঘর্ষণের কিছু ম্যাথ আসতে পারে, দুই অধ্যায় মিলে 2 এবং 3। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখতে হবে। এরপর আমাদের কিছু সূত্র আছে, এই সূত্রগুলো দিয়ে কমই আসে, মানে এই সূত্রগুলো তেমন আসলে বোর্ডে আসতে দেখি নেই। ঠিক আছে, এগুলো দিয়ে আসে না, তবুও দেখে রাখবা যেহেতু এই অধ্যায়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু প্রতি বছরই ট্রাই করে একটা বা দুইটা প্রশ্ন একটুখানি কঠিন করার বা একটু ইউনিক করার, সেজন্য যে সূত্রগুলো কাজে লাগে না বা যেগুলো কম আসে ওগুলো থেকে আইসা পড়তে পারে। সূত্রগুলো মনে রাখলে তুমি সহজে কাজ করতে পারবে। ঠিক আছে, বা গাইড থেকে দেখবে কিছু কিছু অধ্যায় থেকে মানে যেগুলো একটু আনকমন প্রশ্ন অনেক জায়গায় করে, বোর্ড প্রশ্ন বাদে আর কি, যখন তুমি স্কুলের প্রশ্ন প্র্যাকটিস করে যাবা তখন দেখবো না যে আনকমন প্রশ্ন করে, সেগুলো করলে আপাতত প্র্যাকটিস হয়ে যাবে যেটুকু হওয়ার আর কি। তা আমার এখানে এই সূত্রগুলো মনে রাখতে হবে, যে পরন্ত বস্তু মানে মহাকর্ষ বলের সংক্রান্ত সূত্রগুলো, গ্যালিলিওর দেওয়া মহাকর্ষ বলের যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাইলেই হইতেছে আমাদের। তা আমার এখানে দেখো যে প্রথম সূত্রটা কি, এই যে আমাদের মহাকর্ষ বল, এই অ্যাপ দিয়ে বোঝাচ্ছে কি আমাদের, অ্যাপ হইলে আমাদের এখানে মহাকর্ষ বল। জিটা কি আমাদের, জিটা হলো আমাদের এখানে মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। তো দেখো জি এর মানটা মুখস্থ রাখতে হবে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। অবশ্যই এককটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক সময় আমার সৃজনশীল কি বলে এমসিকিউতে আসা পড়ে, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, অর্থাৎ জি এর এককটা বের করতে বলতে পারে। ঠিক আছে, এটা এফ একক জানি আমরা, এফ একক কি বলের একক নিউটন, এখানে কি জি মানে কি মহাকর্ষ ধ্রুবক, একক এটা, এবং এই এম, এই এমটা কি
এই এমটা হইলে আমাদের পৃথিবীর ভর, ঠিক আছে, বা প্রথম বস্তুর ভর ধরতে পারো, ঠিক আছে, পৃথিবীর ভর। আর ছোটটা কি আমাদের, মনে করো পৃথিবীর উপর যে কোনো একটা বস্তুর ভর, এটাও ধরা যায়। এটাকে আমি এভাবে লিখতে পারতাম সূত্রটা, F ইকুয়াল জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, এটাও লেখা যেত। এইটার ক্ষেত্রে কি প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর এবং কি দুইটা বস্তুর মধ্যে দূরত্ব। আর এখানে যখন লিখতেছি এটার ক্ষেত্রে কি বলবো আমি, পৃথিবীর ভর, পৃথিবীতে অবশ্যই আরেকটা বস্তুর ভর এবং ডি স্কোয়ার কি আমাদের, আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব, ঠিক আছে, এরকম করে বলা যায়। তার মানে এটাকে আমাদের দূরত্ব। তো দূরত্বটা কি হয়ে গেছে দেখো, দূরত্বকে স্কোয়ার করতে হয়েছে, তাহলে জি এম এম বাই ডি স্কোয়ার বা জি m1 m2 বাই আর স্কোয়ার, যেটাই বলো, দুটাতেই করা যায়, ঠিক আছে। এটার ক্ষেত্রে এমনকি পৃথিবীর ভর ধরতে হবে, আরেকটাকে যে কোনো একটা বস্তুর ভর ধরতে হবে, এরকম কাজ করতে হবে। এটা গেল। এরপর আমাদের এই অধ্যায় কি হতে পারে, এই অধ্যায়ে আমাদের জি বের করতে বলতে পারে। আমরা জি এর মান একটা মুখস্থ 9.81, কিন্তু আমাদের বিভিন্ন গ্রহের ক্ষেত্রে বা উপগ্রহের ক্ষেত্রে চিন্তা করলে জি এর মানটা কিন্তু একটা জায়গায় এক এক রকম। তো এই হিসেবে আমাদের কি বের করতেও বলতে পারে। তার ওইটার ক্ষেত্রে কি দেখো, এই এম, এই যে এমটাকে আমাদের পৃথিবীর ভর, এই জিটাকে আমাদের মহাকর্ষ ধ্রুবক, আর এই আরটাকে আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা এটা। তো এটাকে আর স্কোয়ার, বড় হাতের আর বলা হইতেছে, তাই আমি এটা দিয়ে কি করতে, জি এর মানটা বের করতে পারি। আবার এরকম হইতে পারে, মনে করো যে আমি পৃথিবী থেকে কি করলাম, যে পৃথিবীর একটা বস্তু ছুঁড়ে মারলাম, যে আমার বস্তু অনেক জোরে ছুঁড়ে মারছে, অনেক জোরে বেগে ছুঁড়ে মারছি, যেটাকে আমাদের মনে করো যে কি বলে 100 মিটার উপরে উঠলো। এরকম চিন্তা করো যে 100 মিটার উপরে একটা বস্তু উঠলো। এখন এই যে বস্তুটা এখানে উঠছে, এই বস্তুটা এখানে উঠার পরে মনে করো এটা দূরত্ব 100 মিটার। এই যেখানে উঠার পরে এটার জি এর মান কত, এটা বের করতে বলতে পারে। তো দেখার সূত্রটা কি আমাদের, এই যেটা, এই জি প্রাইম, জি প্রাইম দিয়ে করতে হবে। জি প্রাইম ইকুয়াল কি জি ইন্টু এম বাই আর প্লাস আর স্কোয়ার। এই আরটা কি, এই আরটা হইলে যে আমার পৃথিবীর কেন্দ্র থেকে এই যে আমার এটুকের যেটা আছে দূরত্বটা, ঠিক আছে, এই দূরত্ব আর, আর এই ছোট আরটা কি, এই যে আমার পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই যে আমার উপরে ছুঁড়ে মারছে এটা, আর উপরে এমটা কি, এটা আমাদের পৃথিবীর ভর, আর জিটা কি আমাদের মহাকর্ষ ধ্রুবক। এই হলো আমাদের এখানে সূত্রগুলা, ঠিক আছে। এগুলাতে তেমন ম্যাথ আসে নাই, এবং আসলে সহজ ম্যাথে আসবে, কারণ যেহেতু এগুলোতে তেমন ম্যাথ আসে না। যদি আগে আইসা থাকে এগুলো একটু প্র্যাকটিস করবে, বা যেগুলো পাবো এগুলো একটু প্র্যাকটিস করলে হবে। তো মেইন ইম্পর্টেন্ট সূত্র বলে দিচ্ছি আমি, যে আমাদের কি ভরবেগের সংরক্ষণ সূত্র, গতিশক্তির যে সংরক্ষণশীলতা নীতি, এবং কপিকলের ম্যাথগুলা এবং ঘর্ষণ রিলেটেড সূত্রগুলা দুইটা অধ্যায় মিলে, মানে 2 আর 3 অধ্যায় মিলে আসতে পারে। তো এগুলো দেখলেই হবে এই অধ্যায় থেকে, ঠিক আছে। এই ছিল বল নিয়ে কথা। তো এখানে আমার মানে ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে, কারণ এখানে আমি অনেক কিছু নিয়ে কথা বলছি, যে কপি করলে সবগুলো সূত্র কিভাবে আসে দেখাইছি, অনেকগুলো সূত্র আমি বুঝাইছি এই জন্য, ঠিক আছে। কারণ এই অধ্যায়টা আহ, কম আসলো, এটা আসলে যেগুলা থেকে আসবে বলা যায়, যেগুলা আনকমন আসতে পারে, মানে এরকম একটা অধ্যায় আর কি, ঠিক আছে। এমন অধ্যায় মিলেও আসতে পারে। আমি বলছি 2 3 4, এই 3টা অধ্যায় মিলে 2টা প্রশ্ন হইতে পারে, 3টাও হইতে পারে। তো এই জন্য আসলে কিছু বলা যায় না, যেহেতু দেখতেছো লাস্টের বছরই একটুখানি কঠিন টাইপের প্রশ্ন হয়েছিল। তো এই হিসাবে এগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে। কারণ যে কোনো একটা সেট কঠিন করে ফেলতে পারে, ফিজিক্স বলো বা হায়ার ম্যাথ বলো বা ম্যাথ বলো, ঠিক আছে। এই জন্য কোনোটা রিস্ক না নেওয়াই বেটার, ঠিক আছে, কারণ রিস্ক নিলে তোমারই লস হবে পরে।